বলল রিমা। কি, তোর ভাইয়ের কাছ থেকে ৩,০০০ টাকা নিয়েছি বলে তুই খোটা দিলি? আজকে আমাদের সম্পর্কের প্রথম দিন, আমরা ডেটিংয়ে বের হয়েছি, আর তুই তোর ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার খোটা দিলি? ভুলে যাস না, তোর ভাই আমারও ভাই। রিমা বলল, আমি এত কথা শুনতে চাই না। এই রোদের মধ্যে আমি পার্কে যাব না। চল বসুন্ধরা সিটিতে, ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তারপর মুভি দেখব। সাথে সাথে সাইমনের কাশি উঠে গেল। বলল, বসুন্ধরা সিটিতে যে মুভি দেখবি, আবার লাঞ্চ করবি? মিনিমাম ৩,০০০ টাকা। তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ৫০০ টাকা, অলরেডি শেষ, আর মাত্র ২৫০০ টাকা আছে। এটা আমার কয়েকদিন চলতে হবে। রিমা রাগ করে বলল, দেখ, আজকে আমরা প্রথম ঘুরতে বের হয়েছি, আজকে একটু সুন্দর করে ঘুরবো। ভুলে যাস না, টাকাটা আমার ভাইয়ের। তাই ভাইয়ের টাকা দিয়ে বোনকে ঘুরতে এত কিপটামি করছিস? আমরা বসুন্ধরা যাচ্ছি মানে বসুন্ধরায় যাচ্ছি। ভুল হয়ে গেছে, আমার প্রথম দিন তোকে নিয়ে ঘুরতে বেরোবো, ডেটিংয়ে যাব, এই কথাটা বলার জন্য। তোর সাথে আমার বাসায় ডেটিং করা উচিত ছিল। ছাদে নিয়ে যেতাম, ২ টাকার মোয়া খাওয়াইতাম, বাস, সুন্দর ডেটিং। বলল সাইমন। হয়েছে, এবার চলো। আর এত কিপটামি করতে হবে না। লাগলে ভাইয়ের কাছ থেকে আরও কিছু টাকা নিও। আর এত ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছেও কিছু আছে। আজকে যখন বের হয়েছি, আজকে সুন্দর মতো ঘুরবো, চলো। বলল রিমা। এদিকে সাদাফ নূরকে নিয়ে বের হয়ে গেল স্কুলে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। স্কুলের রোডের দিকে না যেয়ে নূর বলল, ভাইয়া, এটা তো স্কুলের রাস্তা না? সাদাফ বলে। নূর মনে মনে খুশি হয়ে গেল, জীবনে এই প্রথম সাদাফ ভাই ওকে একা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও নিজে থেকে। সাথে সাথে নূর সাদাফের দিকে তাকিয়ে বলল। আমরা কোথায় যাচ্ছি? সাদাফ বলল, যাচ্ছি অনেক দূরে, যেখানে ইচ্ছে হয় সেখানে যাচ্ছি, গেলেই দেখতে পারবি। নূর আবারও প্রশ্ন করলো। আচ্ছা, আমরা কেন যাচ্ছি? সাদাফ বিরক্ত হলো নূরের উপর, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, পরকীয়া করতে যাচ্ছি, বললাম না? তোর সাথে এখন থেকে আমি পরকীয়া করব। বউ তো কাছে যেতে দেয় না, তাই বউ যতদিন আমাকে কাছে টেনে না নিবে ততদিন তোর সাথে পরকীয়া করব। সাথে সাথেই নূরের হাসি মুখটা চুপচাপ হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, সাদা ভাই বিয়ে তো করেনি, তাই বউ নেই। কিন্তু বউ কাকে বলে? সাবাপুকে? কিন্তু সাবা কতদিন ভরা সাদাব ভাইয়ের হাত ধরে চিপতে থাকে, তাহলে এটা কেন বলে বউ কাছে যেতে দেয় না? নূর সরল মনে সাদাফের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার বউকে আর আপনার বউ আপনাকে কাছে যেতে দেয় না কেন? সাদাফ মুচকি মুচকি হাসলো, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, কে জানি, বউটা কাছে গেলে খালি ছাড়ন ছাড়ন বলে। বউটা একটু তো কাছে গেলে ভয় পায়, কান্না করে। পুরা কপাল, বুঝলি? কে জানে বউ কবে ছাড়ন ছাড়ন না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। সাদাফের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। সাথে সাথেই মাথা অন্যদিকে ঘুরিয়ে গাড়ির বাইরে তাকিয়ে রইল। সাদাফ ও মুচকি হেসে গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঠিক আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি এসে থামলো একটা হসপিটালের বাইরে। নূর জিজ্ঞাসা করলো, আমরা এখানে কেন এসেছি? হসপিটালে কেন? সাদাফ সাথে সাথে গাড়ি থেকে নেমে নূরের সাইডে এসে দরজা খুলে বলল। আগে নাম, ভেতর গেলে দেখতে পারবে কেন এসছে। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালো, তারপর সাদাফ ও নূরের এক হাত ধরে ধীরে ধীরে হসপিটালের ভেতরে এগিয়ে গেল। ধীরে ধীরে সাদাফ নূরকে নিয়ে একটা ক্যাবিনেটের সামনে আসলো। ক্যাবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নূর দেখতে পেল সাবা ক্যাবিনের ভেতরে বসে ফল কাটছে। বেডে শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। নূর অবাক হলো, সাথে অবাক হলো সাবা। সাদাফ বলে আসেনি, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেল সাবা। নূর অবাক হলো, সাথে সাথে অভিমান হলো একটু। তাহলে সত্যি সত্যি উনি সাবাপুর সাথে দেখা করতে এসছে? তাহলে আমায় কেন সাথে নিয়ে এসছে? মনে মনে ভাবতে লাগলো নূর। মনে মনে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি সাবাপুকে ভালোবাসেন। বসুন্ধরা সিটিতে নেমে লাঞ্চ করতে এলো সাইমন ও রিমা। মেনু দেখে সাইমন বলছে, তুই ইচ্ছে করে আমাকে এখানে এনেছিস না? দেখ, এক একটা সেট মেনুর দাম কত করে। তোকে তো আমি সেট মেনুর বেশি খাওয়াতে পারবো না। এক একটা 670 করে, ১৪০০ টাকা তুই এইখানে নষ্ট করবি, হারামজাদি। উফ, তুমি থামবে? আমি তো বলেছি আমার কাছে কিছু টাকা আছে। এরকম করছো কেন? সব সময় কি বের হওয়া হবে বলো? বলল রিমা। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তুই সবসময় বের হবি, তুই আমার পকেট কাটার ধান্দা করেছিস।
তোর ভাইয়ের থেকে কিছু টাকা নিয়েছিলাম বলে সেই টাকা তুই কিভাবে ধ্বংস করবি এইটাই তোর মিশন। এই মুহূর্তে দেখিয়ে দিলি তোর মতন বউ যার কপালে জুটবে তার আর পকেটে কিচ্ছু থাকবে না। রিমা বলল, বেশি বেশি বলছো কিন্তু। আর যাদের টাকায় এত বড় বড় কথা বলছো, আমার বাপ চাচা ভাইয়ের টাকাই মনে রেখো। সাইমন বলল, 1 মিনিট, তোর বাপ চাচা ভাই হলে আমার কি? আমার কি সমৃদ্ধির শ্বশুর আর তালই লাগে? বেয়াদ্দপ, একে তো ওই চিংড়ি মাছের মতন পেট নিয়ে 1400 টাকা এইখানে নষ্ট করলি, অথচ 200 টাকা হলে আমি তোরে বাইরে খাওয়াইতে পারতাম। শুধু শুধু তুই আমার টাকাগুলো নষ্ট করলি। তুই থামবি? কোন কুক্ষণে যে তোর মতো একটা ছ্যাঁচড়ার সাথে প্রেম করতে আসছিলাম। প্রেমিকা একটু ভালো মন্দ খাবে না, সেটা সহ্য হচ্ছে না এখনো। তো এটা বলিনি আমাকে শপিং করিয়ে দাও। শপিং করানোর কথা বললে তো তুমি ঠাডা পড়ে মরেই যাইতা, কিটটা কোথাকার। সাইমন বলল, আমার ঠেকা লাগছে তোকে শপিং করানোর। তুই এখন আমার বউ হোস নাই। তুই কি রাতে আমার সাথে ঘুমাবি যে তোকে আমি শপিং করে দেব? একটু একটু কাজ করস, সেজন্য তোকে খাওয়াচ্ছি আর মুভি দেখাচ্ছি। যদি এর থেকে বেশি কিছু করিস তাহলে বেশি কিছু দেব। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে। কি বললি তুই শয়তান? রাতে তোর সাথে ঘুমাবো? তোর সাথে এর থেকে বেশি কিছু করব। তোর মতো ফকিরের সাথে এখানে খেতে এসেছি, এটাই বেশি। ফকির কোথাকার। এদিকে হসপিটালে মনমরা হয়ে বসে আছে নূর। সাদাফ এগিয়ে গিয়ে সাবার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, খালাম্মা এখন কেমন আছেন? সাবার মা ধীরে ধীরে চোখ খুলে বলল। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? সাদাফ উত্তরে বলল, আমি ভালো আছি খালাম্মা, দুঃখিত গতকাল মোবাইলটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি সময় মতো আসতে পারিনি। তবে আপনার যে কোনো বিপদ হয়নি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। নূর অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। মোবাইল তো বন্ধ হয়নি, নূর ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। তাহলে মিথ্যা কথা কেন বলল? নূরকে বাঁচাতে, নাকি প্রেমিকা রাগ করবে তাই রাগ থেকে বাঁচতে? এসব ভাবনার মধ্যে হঠাৎ সাদাফ বলল। নূর এখানে আয়। নূর তাকালো সাদাফের দিকে। সাদাফ বলল, শুনিসনি? এখানে আয়। নূর চেয়ার থেকে উঠে কাছে গেল সাদাফের। সাদাফ বলল, খালাম্মা এই যে নূর, আমার চাচাতো বোন। নূর উনি হচ্ছে তোমার সাবা আপুর আম্মু। উনি অসুস্থ ছিলেন গতকাল থেকে, এখন মোটামুটি সুস্থ। কথা বল। এর মধ্যে ফল কেটে নিয়ে আসলো সাবা। নূরের সামনে দিয়ে বলল। নূর, বস এখানে চুপটি করে, ফল খাওয়া। নূরের ভিতর মনে কোথাও একটু অপরাধ বোধও কাজ করছিল। নূর ইচ্ছে করে ফোনটা বন্ধ রেখেছে, নিশ্চয়ই সাবা আপু তা জানে, তাও কিছু বলছে না কেন? নূর বলল। আমি এখন ফল খাবো না। সাবা বলল, একটু খাও, ফল খেলে খারাপ না ভালো। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বুদ্ধি বাড়ে। নূরের এখন ভীষণ খারাপ লাগছে। মনে মনে ভাবছে সাবা আপু কেন এত ভালো ব্যবহার করছে। নূর তো আরো খারাপ করেছে, ফোনটা বন্ধ রেখেছিল। সাবা আপু জেনে শুনে কোনো কিছুই বলছে না নূরকে। সাদাফ জানে ছোট নূরের মনের মধ্যে এখন কি চলছে, তাই সাদাফ উঠে এসে একটা আপেল মুখে নিয়ে বলল। নূর খাচ্ছিস না কেন? কে তো ভাবছিস? ছোট্ট মাথায় এত জোর দিতে হবে না, কিছু ভাবতে হবে না, চুপচাপ খা। একটু পরে আমরা বের হব, এক জায়গায় যাব। নূর মাথা তুলে তাকালো সাদাফের দিকে। এক জায়গায় যাব মানে এখানেই শেষ না, আবার কোথায় নিয়ে যাবে? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাফ জানে এখানে আসায় নূর খুব বেশি একটা খুশি হয়নি, কিন্তু এখানে আসাটা উচিত ছিল। ভদ্রতার খাতিরে হলেও আসা উচিত ছিল। আর নূরেরও নিজের চোখে দেখা উচিত ছিল সাবার আম্মু যে আসলে অসুস্থ। ও যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। এখান থেকে বের হয়ে আজ সারাদিন নূরকে নিয়ে ঘুরবে, এই প্ল্যান অবশ্য এখনো নূর জানে না, তাই হয়তো মন মরা হয়ে বসে আছে। বের হয়ে যখন বলবে ঘুরতে যাওয়ার কথা তখন খুশি হয়ে যাবে। এটা সারপ্রাইজ থাকুক না নূরের জন্যে। তাই আর কিছু বলল না সাদাফ। এদিকে নূর ভাবতে লাগলো, আবার কোথায় নিয়ে যাবে? সাথে কি সাবা আপুও যাবে? নিশ্চয়ই তারা ডেটিং এ যাবে, সাথে আমায় কেন নিবে? লাঞ্চ করে মুভি দেখার জন্য টিকিট কাটতে দাঁড়িয়েছে সাইমন। টিকিট কাটতে গিয়ে দেখে টিকিটের প্রাইস 600+। দুজনের জন্য টিকিট প্রাইস পড়বে 1200 টাকা। পপকর্ন নিতে হলে দুজনের জন্য কোল্ড কফি এবং পপকর্ন লাগবে প্রায় আরও 1000+। সাইমন তাকালো রিমার দিকে, ইশারা করে বুঝালো টাকা দে। রিমা পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কত টাকা লাগবে? সাইমন ফিসফিস করে বলল। আরো 1200 টাকা দে। রিমা বলল, 1200 টাকা? তাহলে তো আমার টাকা দিয়ে আমি ঘুরে ফিরে খেয়ে গেলাম। তুই আমার পেছনে কি খরচ করলি? এখন মান সম্মানের ফালুদা করিস না। তুই না আমার বোন ভালো, তাড়াতাড়ি টাকা বের কর,
মানুষজন চেয়ে আছে, সামনের জন গেলে আমাদের সিরিয়াল। টাকা দিতে না পারলে মান সম্মান শেষ হয়ে যাবে। এক্ষুনি টাকা দে। বলল সাইমন। রিমা কোনো কথা না বলে চুপচাপ টাকা বের করে পাশে গিয়ে দাঁড়ালো। সাইমন চুপচাপ টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ালো। এদিকে হসপিটালে বসে আছে নূর এবং সাদাব। সাবাহর আম্মুর জন্য কিছু ফল ফ্রুটস কেটে সামনে দিয়ে এসে সাদাব এবং নূরের সাথে বসলো। সাদাব সাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করিস না প্লিজ, ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাকে যখন বলেছে তখন অনেক দেরি হয়ে গেছে। আমি আসলে ফোনের কাছে ছিলাম না। সাবা যদিও বাচ্চা না, বুঝতে পেরেছে সমস্যাটা কি। তবে এই সমস্যাটার জন্য তো সাদাব এবং নিজেই দায়ী। ছোট্ট বাচ্চা নূর এর ব্রেন নিয়ে যে খেলেছিল দুজন। ওর কাছে যা ভালো মনে হচ্ছে তাই করেছে সাবা, তাই বলল, সমস্যা নেই, সমস্যা তো মিটমাট হয়ে গিয়েছে, এটা নিয়ে এত টেনশন করতে হবে না। নূর, তুমিও মন খারাপ করো না। বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে এই কাজ করনি, হয়তো সাদাব ছিল না আশেপাশে, তাই তুমি বলতে ভুলে গিয়েছো। কোনো সমস্যা নেই, বিপদ যেহেতু হয়নি তাই এটা নিয়ে আমাদের আর কথা না বলাই ভালো। নূর সাবার দিকে তাকালো, মুচকি হাসলো, কিন্তু আসলে ভিতরে অনেক অপরাধবোধ কাজ করছে নূরের। যত কিছুই হোক, সাবা আপুর আম্মু অসুস্থ ছিল, তার ব্লাডের প্রয়োজন ছিল। আল্লাহ না করুক যদি নূরের এই গাফিলতির জন্য আজ সাবা আপুর আম্মুর কিছু হয়ে যেত, তাহলে নূর কখনোই নিজেকে ক্ষমা করতে পারতো না। যত কিছুই হোক, ব্যক্তিগত স্বার্থের জন্য একজন মানুষকে কষ্ট দিবে নূর এরকম মন মানসিকতার মেয়ে না। তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল নূর। এদিকে সাদাব সাবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা এখন উঠি, আমাদের এক জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সাবা বলল। আর কিছুক্ষণ বসতেই না হয়। সাদাব বলল, না, আরেকদিন আসবো, আজকে উঠি। বলেই নূরকে বলল। চল, খালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। সাবার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সাদাব এবং নূর বের হয়ে গেল। গাড়িতে বসে নূর জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? সাদাব বলল, সারপ্রাইজ, গেলে বুঝতে পারবে। চোখ বন্ধ করে শুয়ে থাক, চোখ খুলে দেখবি আমরা চলে এসেছি। নূর বলল। কেন শুয়ে থাকবো কেন? সাদাব নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ছোটবেলায় কোথাও গেলে তো রাস্তায় আমার কোলে শুয়ে পড়তে, এখন সিটে বসে আছিস, তাই ভাবলাম তুই তো ঘুমিয়ে যাবি। নূর বলল, মোটেও না, বড় হয়েছি আমি এখন, এখন কোথাও গেলে আমি ঘুমিয়ে যাই না। সাথে সাথেই সাদাব নূরের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বলল, হ্যাঁ, বড় তো হয়েছিস, আগে তো আমার কোলে বসে যেতে, এখন তো আমার কোলে বসে যাস না, আলাদা সিট লাগে তোর। নূর চোখ দুটো সরু করে তাকালো সাদাফের দিকে, তারপর অন্যদিকে ঘুরে চেয়ে থাকলো। লোকটা কথায় কথায় ওকে শুধু লজ্জা দেয়। কি দরকার এসব বলার যে আগে কোলে করে যেত। নূরের বুঝি এসব শুনে লজ্জা লাগে না। কিছুক্ষণ ড্রাইভ করার পরই ওরা চলে আসলো একটা ছোট্ট ফার্ম হাউসের মধ্যে। এই ফার্ম হাউসটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি। ছন দিয়ে ছোট ছোট কুটির ঘর করা, পুকুর বাঁধানো, সেখানে মাছ পালা হয়। সেই মাছ ধরবে বড়শি দিয়ে এবং সেই মাছ রান্না করে ওরা দুপুরে লাঞ্চ করবে। নৌকায় ঘুরবে, খালি পায়ে ঘাসের উপর হাঁটবে। আশেপাশে শুধু গাছপালা, ছোট ছোট পুকুর তৈরি করা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বড়শি দিয়ে সাদাফ মাছ ধরবে, সেই মাছ ওরা নিজেরা রান্না করে নিজেরাই খাবে, যেন চড়ুই ভাতি হচ্ছে। নূরের কাছে ভীষণ ভালো লাগলো এই চড়ুই ভাতির প্রোগ্রামটা। সাদাফের কাছে এসে বলল, চলুন তাহলে, তাড়াতাড়ি মাছ ধরবেন আর আমরা মাছ রান্না করব। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল। তুই মাছ কাটতে পারিস? নূর বলল। আপনি কাটবেন, আমি রান্না করব। সাদাফ বলল। মাটির চুলে রান্না করতে হয়, তুই আগুন জ্বালাতে পারবি? নূর বলল। আপনি আগুন জ্বালিয়ে দিবেন, আমি রান্না করব। সাদাফ বলল। সব কিছু আমি করে দেবো, তাহলে তুই কি চুলার পাশে বসে থেকে বলবি আমি রান্না করছি? বলতে বলতে কেয়ারটেকার বড়শি নিয়ে চলে আসলো। বলল, ভাই, এই যে বড়শি আপনি রেডি করতে বলেছিলেন, এই নিন, বসে বসে মাছ ধরুন। একটু পর আরও রোদ উঠবে, তখন আর বসে মাছ ধরতে পারবেন না। সাথে সাথে সাদাব বড়শি নিয়ে নূরের এক হাত ধরে পুকুর পাড়ে চলে গেল। ঘাটলায় বসে সুন্দর করে মাছ ধরার জন্য বড়শি ফেললো পানি থেকে। নূর বারবার মাথায় এদিক ওদিক করে দেখার চেষ্টা করছে মাছ উঠছে না কেন। বলল, কি ব্যাপার, মাছ কেন ধরছেন না? কতক্ষণ আগে বড়শি ফেলেছেন? সাদাব বলল। মাছ ধরা পড়লে বসে নড়বে, চুপ করে বসে থাক। নূর বলল, মনে হয় কোনো সমস্যা হয়েছে, আপনি মনে হয় পারছেন না, দাঁড়ান আমি দেখে আসছি। বলেই সাদাফের বলার জন্য অপেক্ষা না করে সাথে সাথে 2 সিঁড়ি নিচে নামতে ধপাস করে পড়ে গেল পানিতে। নূরের আইডিয়া ছিল না 2 সিঁড়ি পর আর সিঁড়ি নেই, পানিতে পড়ে যাবে। সাদাফ তড়িঘড়ি করে বড়শি ফেলে নূরকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছিস নূর? না, নিচে মাটি, কিন্তু আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে।
সাদাফ হাঁপ ছেড়ে বাঁচল। বেশি গভীরতা নেই, সিঁড়ি নেই, কিন্তু মাটি দিয়ে উঁচু করা ছিল। সেখানেই নূর পিছলে পড়েছে। তারপর আশেপাশে তাকালো, দেখলো ওয়াশরুম সব বাইরে, তাও একটু খোলামেলা। সবচেয়ে বড় ব্যাপার, এখানে কাপড় চোপড় নিয়ে আসেনি। এখন কি পরবে নূর? সম্পূর্ণ শরীর ভিজে গিয়েছে। নূরের শরীরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো সাদাফ। তারপর সাদাফের গায়ের শার্টটা খুলে সাথে সাথে নূরের গায়ে পরিয়ে দিয়ে বলল, এটা এইভাবে সুন্দর করে ধরে রাখবে, শার্ট যেন শরীর থেকে না সরে। আসলে পানিতে ভিজার কারণে নূরের শরীরের বাঁকগুলো মোটামুটি দৃশ্যমান। তাই সাদাফ শার্ট দিয়ে ওকে ঢেকে দিল। এদিকে সাদাফ খালি গায়ে, নূর সাদাফের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের শরীরে এভাবে নূরকে চেয়ে থাকতে দেখে সাদাফ বলল, এই মুহূর্তে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর জন্যই তো খুললাম। তুই খারাপ দৃষ্টি দিয়ে আমার শরীরটাকে গিলে খাচ্ছিস, চোখ সরা। নূর বলল, কখন আমি চোখ দিয়ে গিলে খেলাম? আমি শুধু দেখলাম আপনার গায়ে কোনো কাপড় চোপড় নেই। নূর বলল, তারপর কাঁপতে কাঁপতে বলল, কোথায় গিয়ে চেঞ্জ করব? আমার তো শীত লেগে যাচ্ছে। আচ্ছা, আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি, তাহলে পরবো কি? সাদাফ কেয়ারটেকারের সাথে কথা বলে এখানে যে ফিমেল কেয়ারটেকার আছে তার কাছ থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ড্রেস নিল। বিনিময়ে 1000 টাকা আর একটা নোট দিল। ড্রেস নিয়ে একটা ছোট্ট রুমে প্রবেশ করলো নূরকে নিয়ে। নূর পুরো রুমে এদিক ওদিক তাকিয়ে বলল, এখানে তো ওয়াশরুম নেই, কোথায় চেঞ্জ করব? সাদাফও জানে এই রুমের ভিতর কোনো ওয়াশরুম নেই, তাই বলল। এখানে চেঞ্জ কর, আমি বাইরে যাচ্ছি। নূর বলল। না না, আপনি বাইরে গেলে আমার ভয় লাগে, শীতকিনি নেই তো। সাদাফ বলল। নূর তাহলে আমার সামনে চেঞ্জ করবি, ভয় পাবি না? সাথে সাথে মাথা নিচু করে ফেললো। তারপর বলল। না, ভয় পাবো না, তবে লজ্জা পাবো। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল। ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তাড়াতাড়ি চেঞ্জ কর। বলেই সাথে সাথে সাদাফ চোখ বন্ধ করলো। নূর সাদাফের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সাদাফ চোখ বন্ধ করেছে। তাই ধীরে ধীরে শার্টটা খুলতে লাগলো। অমনি সাদাফ বলে উঠল, 2 মিনিটের মধ্যে যদি চেঞ্জ করতে না পারিস, 2 মিনিট পরে আমি চোখ খুলে ফেলবো। এরপর যা হবে এর জন্য আমাকে দোষ দিতে পারবি না। মুভি দেখছে রিমা ও সাইমন। শেষমেশ একটা পপকর্ন এবং 2টো কোল্ড কফি নিয়েছিল। পপকর্ন একবার রিমা খাচ্ছে, একবার সাইমন খাচ্ছে। রিমা হাত দিয়ে দেখলো পপকর্ন নেই। রিমা বলল, কি গো, সব খেয়ে শেষ করে ফেলেছো? মুভি মাত্র এখন শুরু হলো, তাহলে পুরো মুভি আমরা কি খাবো আর দেখবো? সব যে তুমি আগে রাক্ষসের মতো খেয়ে ফেললে। কিছুক্ষণ আগেই না লাঞ্চ করে এলাম, তারপর তোমার এত ক্ষুধা কিভাবে লাগে? তুমি একবারে সবগুলো পপকর্ন খেয়ে ফেললে। যাও, এখন আমার কিনে নিয়ে আসো। রেগে মেগে বলল রিমা। মামা বাড়ির আবদার তো, এত খাওয়া লাগবে না, চুপচাপ মুভি দেখ। বলল সাইমন। রিমা রেগে মেগে চুপচাপ তাকিয়ে রইল সাইমনের দিকে। মনে মনে বলল, মুভি দেখে শুধু বের হয়ে নেই, তোমার 12টা বাজাবো। এখানে এত মানুষ, তাই কিছু বলতে পারছি না। তাই এই চুপচাপ মুভি দেখায় মনোযোগ দিল রিমা। এদিকে 2 মিনিটের মাথায় হঠাৎ করে চিৎকার করে উঠল নূর। সাথে সাথেই চোখ খুলল সাদাফ। চোখ খুললে সাদাফ ভ্যাবাচাকা খেয়ে গেল নূরের অবস্থা দেখে। স্কুল ড্রেসে ক্রস বেল্ট খুলে ফেলেছে নূর। সাদা স্কুল কামিজ, ভেতরে সবকিছুই দৃশ্যমান। তার থেকে ড্রেসের অল্প একটু অংশ চেন খুলে নিচে ঝুলিয়ে রেখেছে। ঠিক এমন সময় চিৎকার করতে করতে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরল সাদাফকে। সাদাফ অবাক হয়ে গেল নূরের এই অবস্থা দেখে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সাদাফকে জড়িয়ে ধরে সমান তালে লাফাচ্ছে নূর আর চিৎকার করে শুধু বলছে, পোকা পোকা, তাড়াতাড়ি সরো। পোকা একটু এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা পোকা ছিল, কিন্তু মাত্রই উড়ে গেল নূরের কাছ থেকে। জামা নিচে পড়ে আছে, অন্তর্বাসের ফিতা সম্পূর্ণ দৃশ্যমান। এদিকে নূর সমান তালে লাফিয়ে যাচ্ছে, পিছনে জামার চেন পুরোটা খোলা। নূর জিজ্ঞাসা করলো, পোকা পোকা, তাড়াতাড়ি সরাও পোকা। সাদাফ বলল। কোথায় পোকা? নূর বলল। কাঁধে মাত্র দেখেছি, কাঁধে একটা পোকা। নূর সাদাফকে জিজ্ঞাসা করলো। গিয়েছে, পোকা গিয়েছে। সাদাফ বলল। না, যায়নি, এখনো আছে। নূর আরো জোরে জড়িয়ে ধরলো। সাদাফ সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে নূরের উন্মুক্ত পিঠে হাত রাখলো। বলল, পোকা আছে, চুপ কর, আমি সরিয়ে দিচ্ছি। অথচ পোকা নেই। পোকা এর আগে চলে গিয়েছে। ধীরে ধীরে নূর শান্ত হচ্ছে। হঠাৎ উন্মুক্ত পিঠে সাদাফের হাত পড়ায় নূর যেন সতর্ক হয়ে গেল। সাথে সাথে সাদাফকে খামচে ধরল নূর। সাদাফ ধীরে ধীরে বলল, নড়াচড়া করিস না, পোকা সরিয়ে দিচ্ছে। বলেই নূরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল। নূর ধীরে ধীরে যেন সাদাফের উষ্ণ স্পর্শে গলে যেতে থাকলো। আরও জেকে ধরল সাদাফকে। এমনি নূরের শরীর ঠান্ডা লাগছে, ভেজা ছিল, তার উপরে সাদাফের শরীরের উষ্ণতায় যেন আরাম পেল নূর। সাদাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নূর। সাদাফ উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে নূরকে একটু ছেড়ে বলল, পোকা ফেলে দিয়েছে, চলে গিয়েছে, জামা কাপড় ঠিক কর।
বলে নূর সরে যাবে ঠিক এমন সময় সাদাফ নূরের জামার কাঁধের অংশটুকু তুলে দিল, বলল, তাড়াতাড়ি চেঞ্জ করো না, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই মুহূর্তে আমি ভিতরে থাকতে পারবো না, বোঝার চেষ্টা কর। বলেই সাথে সাথে পর্দা সরিয়ে সাদাফ বাইরে গিয়ে পর্দা ঠিক করে দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে রইল। নূর চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে রইল, যেন বুঝতে পারলো সাদাফ ভাই শেষ বলা কথাটুকু। সাদাফ বাইরে দাঁড়িয়ে ভাবছে, কবে বড় হবে নূর? কেন হুঠার যে কোনো অবস্থা আমার কাছে চলে আসে? কেন আমি এটা বুঝতে পারো না আমি এখন শক্ত সমর্থ একটা পুরুষ, ওর স্বামী হই ওর। ও জানে না, কিন্তু আমি তো জানি ও আমার বিবাহিত স্ত্রী। নিজেকে কিভাবে আমি সংযত করে রাখি, কতটুকু কষ্ট হয় আমার, সেটা কি ও মেয়েটা জানে? কেন তুই বড় হচ্ছিস না নূর? কেন তুই তোর উপরে আমার অধিকারটুকু বুঝতে পারছিস না? কেন তুই আমার কথার অন্তর্নিহিত মানে বুঝতে পারিস না? কথাগুলো মনে মনে ভাবছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাদাফ। এমন সময় জামা কাপড় চেঞ্জ করে ধীরে ধীরে রুম থেকে বের হলো নূর। সাথে সাথে সাদাফ তাকালো নূরের দিকে। পিঙ্ক কালারের সুতি একটা তাতে ড্রেস পরেছে নূর, ভারী মিষ্টি লাগছে দেখতে ড্রেসটা। এই ফার্ম হাউসেরই যে কেয়ারটেকার মেয়েটি আছে তার। নূরের আজকে ভীষণ লজ্জা লাগছে, বারবার থেকে থেকে মনে পড়ছে একটু আগের দৃশ্য। উন্মুক্ত পিঠে সাদাফের হাত, ভাবতে শিহরিত হচ্ছে শরীর মন। তাই সাদাফের দিকে আর চোখে তাকালো নূর, সরাসরি যেন তাকানোর সাহস করতে পারছে না। মুভি দেখা শেষ করে বের হয়ে শপিং মলে দাঁড়ালো রিমা বলল, এসির নিচে বসে থাকতে থাকতে মাথা ঠান্ডায় ব্যথা হয়ে গেছে, যাও কফি নিয়ে আসো। সাইমন তাকালো রিমার দিকে, বলল, তুই জানিস এখানে কফি কত করে? 250 টাকা করে, মানে দুজনে 500 টাকার কফি। কফি কিনে খেলে যাওয়ার সময় ভাড়া পাবো কোথায়? সিএনজির জায়গায় রিক্সা করে যেতে হবে। রিমা বলল, সিএনজির জায়গায় রিক্সা করে যেতে আমার কোনো সমস্যা নেই, তবে আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি মন খুলে প্রাণ খুলে ঘুরবো। টাকার কথা পকেটে থাকার চিন্তা করতে হবে না, যাও 2টো কফি নিয়ে আসো। তুই কি আজকে ঠিক করে এসেছিস আমার পকেটে একটা টাকাও রাখবি না? ঘটনা কি বলতো? তুই কি ভেবেছিস আমার পকেটে টাকা থাকলে আমি কোনো মেয়েদের নিয়ে ঘুরে বেড়াবো এজন্য? প্রশ্ন করলো সাইমন। রিমা সরু চোখে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, হ্যাঁ এজন্যই। পকেটের টাকা কেন দরকার ছিল? কেন 3000 টাকা নিয়েছিলে ভাইয়ার কাছ থেকে? কাউকে নিয়ে ঘুরতে যেতে? আমাকে তো জীবনে 20 টাকার জিনিসও কিনে এনে দেও না। তোকে 20 টাকার জিনিস কিনে দিতে হবে কেন? তুই যেখান থেকে টাকা পাস আমিও তো সেইখান থেকেই টাকা পাই। আর আমি কি ইনকাম করি যে তোকে 20 টাকার জিনিস কিনে দেব? এমনিতেই তোর বাপ চাচা আমাকে টাকা দেয় না, টাকাগুলো তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছে, ভাই টাকা দিয়েছে আর তার বোন আজকে সব শেষ করে দিল। এখন আমি যে ফকির ছিলাম সেই ফকির হয়ে ঘুরতে হবে। কই ভেবেছিলাম আজকে জীবনে প্রেমের প্রথম দিন, প্রথম ডেটিং, 20 টাকার বাদাম কিনে পার্কে তোর কাঁধে মাথা রেখে বসবো, তুই বাদাম ছুলবি আর আমি খাবো। রোমাঞ্চ হইল না, আর মাঝখানে ছবি দেখে মাথা ব্যথা করে এখন আমার কফি খেতে হবে। বলল সাইমন। রিমা অবাক হয়ে বলল, রোম্যান্সের হলো না মানে? 3 ঘন্টা যে হাত ধরে বসেছিলে, তোকে যে হাত ধরে বসে থাকতে দিলাম, ফ্রি ফ্রি ধরে বসে থাকবি? সাইমন বলল, কি বললি? তোর হাত ধরে বসার জন্য আমাকে এত টাকা খরচ করতে হবে? আগে বলতি এত দামি হাত ধরতাম না। এদিকে নূর নতুন 3 পিস পরে বাইরে বের হয়ে দেখলো সাদাফ আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নূর বের হয়ে পড়ল। কি হয়েছে আপনার, এমন কেন করছেন? শরীর অসুস্থ লাগছে? সাথে সাথে সাদাফ তাকালো নূরের দিকে, দেখলো হালকা পিঙ্ক কালারের তাতে ড্রেসটিতে নূরকে খুব সুন্দর লাগছে। বলল, না কিছু হয়নি আমার, আমি ঠিক আছে। নূর সাথে সাথে ঘুরে ঘুরে নিজেকে বিভিন্নভাবে দেখিয়ে বলল, দেখুন তো এই 3 পিস আমার কেমন লাগছে। এরকম তাঁতের 3 পিস আমি আগে কখনো পরিনি। আমাকে আরেক কয়েকটা কিনে দিবেন? সাদাফ মুচকি হাসলো। নূরের আবদার শুনেই প্রথম ওর ছোট্ট বউ কোনো কিছু আবদার করেছে ওর কাছে, না জেনে হলেও স্বামীর কাছে আবদার করে প্রথম। অবশ্যই কিনে দিবে, কিন্তু মুখ ফুটে বলল, আমাকে বলছিস কেন? তোর বাপ চাচাকে বল। নূর সাদাফের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আপনাকে বলেছি আপনি কিনে দিবেন, না হলে আমি আমার বাবাদের কাছে বিচার দেব। আপনার জন্য আমার ড্রেস নষ্ট হয়েছে। সাদাফ মনে মনে ভাবলো, না এখন তারামি করা যাবে না, নালে সত্যি বাপ চাচার কাছে গিয়ে বিচার দেবে। তাহলে তারা জেনে যাবে আজকে এখানে নিয়ে এসেছে। কেউ জানে না নূরকে যে আজকে এখানে নিয়ে এসেছে। স্কুলের টিচারকে ফোন করে জানিয়ে দিয়েছে যেন বাসায় ফোন করে না জানানো হয়। তাই এখনো স্কুল থেকে বাসায় ফোন যায়নি, কিন্তু এত সবের কিছুই জানে না নূর। তাই নূরকে থামানোর জন্য বলল,
আচ্ছা ঠিক আছে, কিনে দেব, কিন্তু একটা শর্তে। নূর বলল। কি শর্ত? সাদাব বলল। তোকে এরকম 10 কালারের 10টা ড্রেস কিনে দেব, কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, হসপিটালে গিয়েছি, এই কথা তুই বাসায় গিয়ে কাউকে বলবি না। এটা আমাদের দুজনের মধ্যে সিক্রেট। নূর বলল। আচ্ছা ঠিক আছে, এবার চলুন না মাছ ধরবেন। সাদাব বলল। মাছ ধরার এত চেষ্টা করছে, মাছ তো ধরা দিচ্ছে না। নূর বলল। কখন চেষ্টা করলেন? সাদাব বলল। সে কখন থেকে তো চেষ্টা করছে। নূর বলল। চলুন আমরা নৌকায় চড়বো আর সেখানে গিয়ে মাছ ধরবো। সাদাব বলল। তাই নৌকায় গিয়ে মাছ ধরব? তাহলে আমি কি পাবো শুনি? তুই তো নৌকায় চড়ে মজা নেবে, আমি কি পাবো? নূর বলল। কি চান? সাদাব বলল। ঠিক তো? শিওর হয়ে বলছিস? যা চাইবো তাই দিবি? নূর বলল। হ্যাঁ, আমি মিথ্যা বলি না। সাদাব বলল। চল তাহলে মাছ ধরবো আজকে। সাদাব নূরকে নিয়ে পুকুর ঘাটে এসে নৌকার জন্য দাঁড়ালো। নৌকা চালাতে পারে যে মাঝি, উনি বলল। চলুন, আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আনছি। সাদাব বলল। না, লাগবে না, আপনি শুধু নৌকা এখানে দিন, আমি নিজে চালাতে পারবো। বলেই নূরের দিকে তাকিয়ে বলল। নৌকায় ওঠ, তোকে ঘুরিয়ে আনছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল। আপনি নৌকা চালাতে পারেন? কোনোদিন তো দেখিনি। যখন আমি নানি বাড়িতে ঘুরতে গিয়ে নৌকা চালিয়েছি, তখন তুই ল্যাদা বাচ্চা, তোকে কাঁধে নিয়ে ঘুরি, তখন তুই কিভাবে দেখবি? বলল সাদাব। মাঝি নৌকা পাড়ে আনতে পুকুরের সিঁড়ি পেরিয়ে নৌকায় উঠতে লাগলো নূর, কিন্তু নৌকা দুলে উঠছে বারবার। সাদাব বলল। দাঁড়া, আমার হাত ধর, আমি উঠিয়ে দিচ্ছি। নূর সাদাফের হাতে হাত রাখলো। সাদাব সুন্দর করে নূরকে নৌকায় উঠিয়ে দিয়ে মাঝির হাত থেকে বৈঠা নিয়ে বলল। আপনি যান, আপনি যান, আমি এতটুকু চালাতে পারবো। বলেই বৈঠা হাতে নিয়ে নৌকায় উঠে বসলো সাদাব। সাদাব দেখলো নূর সামনে নৌকার আরেক পাশে একা একা বসছে। সাদাব বিরক্ত হলো, মেয়েটা পাকামি করে এত দূরে গিয়ে বসেছে কেন, কি উদ্দেশ্য নিয়ে আসলো, আর কোথায় গিয়ে বসলো নূর। বিরক্তি ভাব নিয়ে সাদাব বৈঠা নাড়িয়ে নৌকা চালাতে লাগলো। পুকুরের ঠিক মাঝ বরাবর গিয়ে নৌকা তুলতে লাগলো। নূর ভয় পেয়ে গেল, দুই হাত দিয়ে দুই দিকে নৌকা চেপে ধরলে বলল। ভাইয়া ভয় লাগছে, নৌকা এমন দুলছে কেন? সাদাব বলল। আমি তো বলতে পারবো না নৌকা কেন দুলছে, শক্ত করে ধরে বসে থাক। বলে নৌকাকে আবারও দোলাতে লাগলো সাদাব, কিন্তু বোকা নূর বুঝতে পারছে না নৌকা কেন দুলছে। নূর আবারও বলল। ভাইয়া ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে আমার। সাদাব বলল। তাহলে কাছে আয়, আমি আছি তো, ভয় পাবি না, কিচ্ছু হবে না। নূর বলল। কাছে আসবো কোথায়? সাদাব বলল। যতটা কাছে এলে আর ভয় পাবি না, ঠিক ততটা কাছে আয়। নূর বলল। কোথায় তাহলে? সাদাব বলল। আমার বুকে আয়, তাহলে আর কোনো ভয় পাবি না। নূর ধীরে ধীরে এলোমেলো পায়ে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফের কাছে। এসে বলল। কোথায় বসবো? সাদাফ নিজের দুপা ফাঁক করে বৈঠাটা সরিয়ে বলল। এখানে বস, তাহলে আর ভয় পাবি না। নূর আমতা আমতা করলেও একটু একটু করে ঘুরে সাদাফের দুই পায়ের মাঝখানে বসলো। সাদাফ নূরের উপর দিয়ে বৈঠা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো, আর একটু পুকুরের মাঝখানে যেতে লাগলো, আর মনে মনে হাসলো। ইচ্ছে করে নৌকা দুলিয়েছিল সাদাফ, কিন্তু নূর এতটাই বোকা বুঝতে পারেনি একটু নিজের কাছে আনার জন্যে। পুকুরের ঠিক মাঝখানে এসে বৈঠাকে সাইডে রেখে নূরেরকে পিছন থেকে জড়িয়ে ধরে নূরের কাঁধে নাক ঘষতে ঘষতে কপাল ঠেকিয়ে বলল। নূর, একটা কথা বলে শুনবি? নূর আচমকা এমন কাণ্ডে ভয় পেয়ে গেল। ধীরে ধীরে গুটিয়ে শুটিয়ে গেল নূর। পুকুরের মাঝখানে নৌকায় সাদাফ এমনভাবে নূরকে জড়িয়ে ধরেছে, নূর যেন লজ্জায় আরো লাল হয়ে গেল। চুপচাপ বসে আছে নূর, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে নূরের। ধীরে ধীরে আমতা আমতা করে বলল। কি করব? সাদাফ নূরের কাঁধে ছোট ছোট চুমু এঁকে বলল। চল বিয়ে করি, আজকে এই মুহূর্তে করবি? শুধু হ্যাঁ কর, বিয়ের জন্য রাজি হ, বাড়িতে কিছু হবে না, হবে সব কিছু আমি টেক কেয়ার করবো। তুই শুধু আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে কর নূর, তোকে আমি আজকে এই মুহূর্তে থেকে নিজের স্ত্রী হিসেবে চাই, বল করবি কিনা? নূর সাদাফের এহেন কথা এবং ভালোবাসার স্পর্শে যেন পাগল হয়ে যাচ্ছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। একদিকে সাদাফের আগ্রাসী ভালোবাসা, অন্যদিকে বিয়ে করার জন্য আকুল আবেদন। কি করবে নূর, বাসায় কিভাবে বলবে? এখন যদি সাদাব ভাইকে না বলে বিয়ে করে সবাই রাগ করবে, তাদেরকে কিভাবে বুঝাবে? কিন্তু সাদাব ভাইকে বা না করবে কিভাবে নূর? নূর যে ভীষণ ভালোবাসে সাদাব ভাইকে, কোনো কিছুই বুঝতে পারছে না নূর। নূর আমতা আমতা করে বলল। বাবা শুনলে রাগ করবে। সাদাফ এক হাত দিয়ে নূরের মুখটা একটু ঘুরিয়ে সাদাফের দিকে করে ছোট্ট একটা চুমু খেলো, তারপর বলল। যে যা খুশি বলুক, আজকে থেকে এই মুহূর্ত থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবি, রাজি কিনা বল? করিস না প্লিজ,
আজকে না করলে আমি মরে যাবো নূর। বলে নূরের ঠোঁটে আবারও ভালোবাসার পরশ দিতে লাগলো সাদাফ। নূরকে যেন কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না। তারপর নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, সবার রাগ তুই সহ্য করতে পারবি না আমার জন্য, আমার ভালোবাসার জন্য? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।